আসসালামু আলাইকুম শিক্ষক মণ্ডলী। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি ইএফটি এর তথ্য প্রদান সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব। আমরা আলোচনাটিকে কয়েকটি ধাপে ভাগ করে নিতে পারি। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনবেন, এতে আপনার পরবর্তী পদক্ষেপগুলো সহজ করতে সহযোগিতা করবে আশা করি। আজকে আলোচনার বিষয়গুলো হচ্ছে: ১ নম্বর, নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ। ২, ইএফটি মডিউলে তথ্য সংশোধন। ৩, পঞ্চম লটের তথ্য। এবং এই ওয়েবসাইটটিতে কি কি ডকুমেন্টেশনগুলো লাগবে ইএফটি ফর্ম ফিল আপ করার জন্য সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনাদের এনআইডি। এখানে শুধুমাত্র ১০ বা ১৭ ডিজিট গ্রহণযোগ্য। যাদের এনআইডি ১৩ ডিজিটের মধ্যে রয়েছে তাদেরকে ৪ ডিজিটে জন্মসাল বসিয়ে ১৭ ডিজিট করে নিতে হবে। শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পত্র অনুযায়ী এন্ট্রি করতে হবে। মোবাইল নম্বর দিয়ে জাতীয় পত্র দ্বারা নিবন্ধিত করা হয়েছে সেই নম্বরটি ব্যবহার করতে হবে। এবং বর্তমানে প্রতিষ্ঠানের এমপিওর যে অর্থ যে ব্যাংকে ও শাখায় জন্ম হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নাম্বার ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। ব্যাংক হিসাবের নাম্বার অবশ্যই ১৩ থেকে ১৭ ডিজিটের হতে হবে। ব্যাংক হিসাব এন্ট্রি করার ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি অক্ষর এ থেকে জেড পর্যন্ত লেখা যাবে। কোনো হাইপেন, ডট, কমা ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। এবার আসা যাক আমাদের মূল আলোচনার বিষয়ে। নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত যে সকল শিক্ষক কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং ২০২৫ সালের জানুয়ারি মাসের এমপিওর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে তাদেরকে আগামী ৮ই মার্চের তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য পূরণ। এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী ২০২৫ সালের জানুয়ারি মাসে ট্রান্সফার অপারেশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত বা রিএমপিওভুক্ত হয়েছেন, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে এমপিওতে নাম ছিল না কিন্তু ২০২৫ সালের জানুয়ারি মাসে এমপিওভুক্ত বা রিএমপিওভুক্ত হয়েছেন, তাদেরকেও এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে বলা হয়েছে। ইএফটি মডিউলের তথ্য সংযোগ। অনেক শিক্ষক কর্মচারীর ইএফটি এর তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস প্লাস প্লাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ প্রেরণ করা যায়নি। তাদের ইএফটির তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে, তাদেরকেও বর্ণিত সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়। পঞ্চম লটের আপডেট। পঞ্চম লটের মাধ্যমে যে সকল শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাটি প্রেরণ করা হবে তা আগামীকাল ইএমআইএস-তে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন হয়ে আপনাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছাতে আরও ৩ থেকে ৫ কর্মদিবস সময় লেগে যেতে পারে। সাধারণ জিজ্ঞাসা: প্রতিবারই কি ইএফটি পেতে এতটা সময় লাগবে কিনা? এর উত্তর হচ্ছে, একবার ইএফটি প্রক্রিয়া চালু হয়ে গেলে এতটা সময় লাগবে না। প্রতিটি কাজই প্রথমবার চালু করতে কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, এক্ষেত্রেও তাই হচ্ছে। আশা করি ধৈর্য সহকারে অপেক্ষা করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আলোচনাকে সারসংক্ষেপভাবে যদি আলোচনা করতে চাই, আপনারা .gov.bd এই ঠিকানায় ঢুকেই এইচডিটা একটু ভালো করে পড়ে নেবেন বা এখান থেকে একটু দেখে নেবেন যে আসলে কি বলা হয়েছে, যে কথাগুলো বলা হলো সেটাই আর কি। আর সেই চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অ্যাপটি তথ্য প্রদান করতে হবে এবং যাচাই সংক্রান্ত সে সকল নির্দেশিকা আসেনি, সেগুলো ভালোমতো পালন করতে হবে এবং হার্ড কপি ডকুমেন্ট হিসাবে জমা দিতে হবে। স্কুলের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মচারীর কার্যালয়ে জমা দিতে হবে। কলেজের শিক্ষক কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্কুল অংশের এমপিওভুক্ত শিক্ষক কর্মীর হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মচারী বা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এবং কলেজের অংশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর হার্ড কপি ডকুমেন্টেশন সংশ্লিষ্ট অঞ্চলে পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আবার একটু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, এখানে এন্ট্রি করার জন্য যে এনআইডি নাম্বারটি লাগবে সেটা ১০ অথবা ১৭ ডিজিটের হবে। যাদের ১৩ ডিজিটের এনআইডি নম্বর তাদেরকে শুধু ৪ ডিজিটে জন্মসাল বসিয়ে ১৭ ডিজিট করে নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ব্যাংকের হিসাব নম্বর অবশ্যই ১৩ থেকে ১৭ ডিজিটের হতে হবে। ব্যাংকের নাম এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি অক্ষর A to Z লেখা যাবে, কোনো ফুল স্টপ, কমা
হাইপেন ইত্যাদি ব্যবহার করা যাবে না। এবং বর্তমানে এমপিওর যে অর্থ যে ব্যাংকে ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটার নাম্বার ও ব্যাংক হিসাব নাম্বার দিতে হবে। ব্যাংকের হিসাব নাম্বার অবশ্যই 13 থেকে 17 ডিজিটের হতে হবে এবং ব্যাংকের নাম এন্ট্রি করার ক্ষেত্রে শুধুমাত্র A to Z লেখা যাবে, কোনো হাইপেন, ফুল স্টপ, কমা ইত্যাদি ব্যবহার করা যাবে না। আশা করি আপনারা উপরে আলোচনা থেকে বুঝতে পারছেন কিভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা আমার সাথে থাকবেন পরবর্তী আপডেট দেখার জন্য। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সামনে অবশ্যই নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। আমার সাথে থাকার জন্য এবং আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।